বিজেপি দল তারা খুব স্পষ্ট করে দিয়েছে তারা 2026-এ ডিলিমিটেশন বলে একখানা ব্যাপার করবে। অর্থাৎ যারা এক অর্থে বোঝা তাদের শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য ডিলিমিটেশন করানো হচ্ছে, এবং এটা কিন্তু ভারতের ঐক্য এবং সংহতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। অর্থাৎ আমাদের যেটুকু 42 যেটুকু রয়েছে তার মধ্যে অনেক জায়গায় নিয়ন্ত্রণের বাঙালির হাতে থাকছে না, বলে ভোজপুরি পর্ন স্টার ডাকছে, কেউ এখানে রিটায়ার্ড ক্রিকেটার ডাকছে, এইসব হচ্ছে। আমরা জানি 42 আসলে ভবিষ্যতেরও ডাক। অজয় মুখোপাধ্যায়ের এই মহতী আদর্শের উত্তরাধিকারী, এই চেতনার উত্তরাধিকারী বাংলা পক্ষ। বঙ্গবাসীর ক্ষেত্রে কতটা লাভ হবে তার কারণ আমরা জানি পশ্চিম বাংলায় বাংলা হিন্দুর বা বাঙালি মুসলমানের কোনো পার্টি নেই। যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র রাজনীতিটা করেন বাংলাকে নিয়ে, এমন অভিযোগ আছে। আমি চলে যাব গর্গর কাছে, গর্গ চট্টোপাধ্যায়ের কাছে। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান বা সার্বিকভাবে বাঙালির এই 42-এ আদৌ কিছু পাওয়ার আছে, না শুধুমাত্র কিছু আঞ্চলিক এবং জাতীয় রাজনীতি, কতগুলো দলের শুধু সুবিধা হবে এই 42-এ? বলবেন গর্গ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে লোকসভা সিটের সংখ্যা 42, সারা ভারতে 543। অর্থাৎ এই 42/543 এইটা হচ্ছে ভারতে রাষ্ট্রীয় ক্ষেত্রে নীতি প্রণয়নে পশ্চিমবঙ্গের মানুষের, বাংলার মানুষের, বাঙালির কি ভূমিকা থাকবে, কতটা শক্তি থাকবে তার পরিচায়ক। বিজেপি দল তারা খুব স্পষ্ট করে দিয়েছে তারা 2026-এ ডিলিমিটেশন বলে একখানা ব্যাপার করবে। বিষয়টি কি? বর্তমানে এই যে 42টা সিট পশ্চিমবাংলার 543 তলায়, মানে সারা ভারতে, এই অনুপাতটি নির্ধারিত হয়েছিল 1971 সালে। তারপর থেকে কি হয়েছে? তারপর থেকে বেশ কিছু রাজ্য, অহিন্দি রাজ্য, তারা এই দুসন্তান নীতি ইত্যাদি এগুলো পালন করেছে। হাম দো হামারা দো, পশ্চিমবঙ্গ তো 1.6। সেখানে অন্যান্য বেশ কিছু রাজ্য, হিন্দি বলয়ের রাজ্য, তারা হাম দো হামারা দো, বাকি বঙ্গাল ভেজ দো, বাকি মুম্বাই ভেজ দো, বাকি চেন্নাই ভেজ দো, এই নীতিতে মোটামুটি চলেছে। এবং তার ফল যেটা হয়েছে যে এখন 2026-এ যদি শেষতম একটা লেটেস্ট একখানা জনগণনা অনুযায়ী আসন পুনর্বিন্যাস করা, যেটা বিজেপির প্ল্যান, তাহলে কিন্তু ওই হিন্দি বেল্ট, ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এই সব নিয়ে মোটামুটি ভারতে সরকার করে দেওয়া যাবে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে একখানা কনসেপ্ট আছে যে ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। ভারতে দু ধরনের রাজ্য আছে। একটা হচ্ছে কেন্দ্র যেখান থেকে যত টাকা তোলে তার থেকে কম ফেরত দেয়। আরেক ধরনের রাজ্য আছে কেন্দ্র সেখান থেকে যত টাকা ট্যাক্সে তোলে তার থেকে বেশি ফেরত দেয়। যত টাকা তোলে তার থেকে কম ফেরত দেয় ফাইন্যান্স কমিশন ফর্মুলা অনুযায়ী। এই লিস্টে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ইত্যাদি ইত্যাদি। যত টাকা তোলে তার থেকে বেশি ফেরত দেয় ফাইন্যান্স কমিশনে, সেই তালিকায় রয়েছে ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, বুঝতেই পারছেন, ঠিক আছে। আবার অর্থাৎ যারা এক অর্থে বোঝা তাদের শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য ডিলিমিটেশন করানো হচ্ছে, এবং এটা কিন্তু ভারতের ঐক্য এবং সংহতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখা উচিত, আমরা বাঙালি, পশ্চিমবঙ্গের নারী প্রতি শিশুর জন্মহার 1.6 টোটাল ফার্টিলিটি রেট। এর মধ্যে হিন্দু বাঙালির 1.4, মুসলমান বাঙালির 2.1। বিহারের 3.4, পশ্চিমবঙ্গের ডবলের বেশি। এবং যেহেতু ঘন্টায় ঘন্টায় বাস আছে, আর মানে ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে, আর এখন তো বন্দে ভারত করছে, হঠাৎ বিহার থেকে বাংলায় এত বন্দে ভারত করার ডিমান্ড করতে গেল আমি জানি না। তো এর ফলত যেটা ঘটছে যে নানা আমাদের পাড়াগুলো ভাটপাড়া, টিকিয়াপাড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যেটুকু 42 যেটুকু রয়েছে তার মধ্যে অনেক জায়গায় নিয়ন্ত্রণের বাঙালির হাতে থাকছে না, বলে বিভিন্ন দলগুলো বহিরাগত ক্যান্ডিডেট এর মধ্যে কম্পিটিশান হচ্ছে। কেউ একটা ভোজপুরি পর্ন স্টার ডাকছে, কেউ এখানে রিটায়ার্ড ক্রিকেটার ডাকছে, এইসব হচ্ছে, ঠিক আছে, বিহার থেকে। প্রশ্নটা হচ্ছে এই ডিলিমিটেশন আটকানো খুব জরুরি। যদি ভারতে, যে বাঙালির রক্তে স্বাধীন হয়েছে যে ভারত, সেখানে বাঙালির কণ্ঠস্বরের যদি কোনো দাম আমরা রাখতে চাই, কিভাবে সম্ভব? এই যে 42টা যে এমপি আমরা ইলেক্ট করব বিভিন্ন দলের, হয় তারা বিরোধী পক্ষে থাকবে, সরকারি পক্ষে থাকবে। প্রথম এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সারা ভারতব্যাপী পপুলেশন কন্ট্রোল বিল, দ্বিসন্তান নীতির ভিত্তিতে। বাংলা পক্ষ তার জন্মলগ্ন থেকে বলে এসছে এটা অত্যন্ত দরকার, সারা ভারতে, কোনো বিশেষ রাজ্যে নয়, সব সারা ভারতে দরকার। লজ্জার কথা,
রাকেশ সিনহা বলে একজন রাজ্যসভা এমপি, উনি যখন এটাকে প্রেজেন্ট করেছিলেন রাজ্যসভায়, বিজেপি সেটাকে উইথড্র করিয়ে নেয়। সুপ্রিম কোর্টে যখন বলা হয়, যেটা পিআইএল হয়, যে পপুলেশন কন্ট্রোল বিল নিয়ে সেখানে হেলথ মিনিস্ট্রি কেন্দ্রীয় সরকারের বিজেপির, তারা বলে যে না, আমরা পপুলেশন কন্ট্রোল বিল চাই না, ওই বলে শোনে বুঝিয়ে টুজিয়ে হয়ে যাবে, ঠিক আছে। আসলে রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী দিয়ে এদের সমাধান হবে না, এদের সমাধান হচ্ছে সঞ্জয় গান্ধী, ঠিক আছে, সেটা অন্য কথা। এবার কথাটা হচ্ছে যে 42-এর এই যে আমাদের 42/543 এই অনুপাতটি গুরুত্বপূর্ণ। তারা সিট ডবল করতে পারে, বড় পার্লামেন্ট বানিয়েছে, কিন্তু আমরা যদি 84 হয়ে যাই ডবল, কিন্তু তলাটা যদি হয়ে যায় 1500, তখন তো আর আসলে আমি অনুপাতে হেরে যাচ্ছি। এই যে 42টা দরকার কেন? যখন বামফ্রন্ট ছিল কেন্দ্রীয় সরকারে, আমরা দেখেছি তারা 100 দিনের কাজ ইত্যাদি অনেকগুলো জনমুখী প্রকল্প ইত্যাদি এনেছিল। আমরা যখন দেখেছি তৃণমূল যখন কেন্দ্রীয় সরকারে থেকেছে, ক্যাবিনেট মিনিস্ট্রি পেয়েছে, তারা রেলের বেশ কিছু প্রজেক্ট এখানে এনেছে। আমরা দেখলাম বিজেপির 18 জন এমপি এখান থেকে গেছিল, একটা ক্যাবিনেট মিনিস্টারও করেনি, ঠিক আছে, একটা সিঙ্গল ক্যাবিনেট মিনিস্টার পাইনি। কিন্তু বাঙালির কিছু দাবি রয়েছে আগামী দিনে যারা এই 42 জন হবেন। একটা তো বললাম পপুলেশন কন্ট্রোল বিল, প্রতিটি জাতির রেজিমেন্ট আছে, মারাঠা, বিহার রেজিমেন্টের হেডকোয়ার্টারটা আবার কলকাতায়, ঠিক আছে, ঠিকই আছে এক করতে। তো তারপরে নাগা, নেপাল থেকে গোর্খা এনে গোর্খা রেজিমেন্ট আছে, কিন্তু বাঙালি রেজিমেন্ট নেই, স্পষ্টত বাঙালি রেজিমেন্ট চাই। হিন্দি এবং ইংরেজি কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা, বাংলা ভাষাকেও দাপ্তরিক ভাষা করা দরকার, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের কাজগুলো বাংলা ভাষায় হবে এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি ইয়ের সঙ্গে তারা ইংরেজি ভাষায় তারা কমিউনিকেট করবে। পশ্চিমবঙ্গের 10,000 একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে ছিটমহলের নামে, 7,000 একর পাওয়া গেছে, 17,000 একর দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের এই 10,000 একর জমি বাংলাদেশের থেকে ফেরত চাই। পশ্চিমবঙ্গে একটি এইমস আছে, টাকা দেয় বেশি, বিহারে 2টি এইমস আছে, টাকা দেয় কম। ফারাক্কার উত্তরে বাংলার দ্বিতীয় এইমসটি চাই, ডিলিমিটেশনটাকে আটকাতে হবে। প্রতিটি রাজ্য সরকারি চাকরি বা কেন্দ্রীয় সরকারি চাকরি বাংলা ভাষাতেও করতে হবে। এরকম হরেক দাবি বাংলা পক্ষ দাবিপত্র জানিয়েছে। এবং শেষে একটা কথা বলি, 42 মানে কি? বাঙালির কাছে 42 মানে 1942, সতীশ সামন্ত, মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার বঙ্গদেশ, তার সর্বাধিনায়ক, যার পরে দ্বিতীয় সর্বাধিনায়ক ছিলেন অজয় মুখোপাধ্যায়। এবং অজয় মুখোপাধ্যায় 2বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাংলা কংগ্রেসের। তিনি কিন্তু বুঝেছিলেন এই বাংলার মাটিতে পুঁজি, বাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইন, টেন্ডার, বন্দর, খনি, শহরাঞ্চল, শিল্পাঞ্চল, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, সব কিছুর ওপর বহিরাগতদের যে বিরাট আগ্রাসন, তার বিরুদ্ধে উনি স্পষ্টভাবে একটা জায়গা নিয়েছিলেন এবং যোদ্ধাদের শক্তিশালী করার চেষ্টা করেছিলেন, যাতে গ্রামীণ উদ্বৃত্ত এই বহিরাগত কলকাতা ভিত্তিক যে মারোয়ারি পুঁজি তার সঙ্গে যুঝতে পারে। খুব স্পষ্টত তাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা জানি 42 আসলে ভবিষ্যতেরও ডাক। অজয় মুখোপাধ্যায়ের এই মহতী আদর্শের উত্তরাধিকারী, এই চেতনার উত্তরাধিকারী বাংলা পক্ষ।